দুই দশক পর ফরাসি ফুটবলের বিপ্লবে সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, আনন্দের মহোৎসবে মেতে ওঠেন প্যারিসের প্রবাসী বাংলাদেশিরাও। চিকিৎসক সহ নানা সংকটে চট্টগ্রামের জেনারেল হাসপাতাল, শয্যা বাড়লেও বাড়েনি জনবল। 8টি বিশেষায়িত ওয়ার্ডে নেই কোনো ডাক্তার। নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীর ভয়াবহ ভাঙনে বন্যা আতঙ্ক, হুমকির মুখে লক্ষাধিক মানুষ। পদ্মার তীব্র স্রোতে শরীয়তপুরে আবারও ভাঙন। এবং ফলন ভালো হলেও ক্রেতা না থাকায় দাম পাচ্ছে না চাঁপাইনবাবগঞ্জের আম ব্যবসায়ীরা। ক্ষতির পরিমাণ 600 কোটি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা, বিদেশে বাজার সৃষ্টির পরামর্শ। দেখছিলেন শিরোনাম, বাংলা সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। 2 দশক পর ফরাসি ফুটবলের বিপ্লবে থেমে গেল ক্রোয়েশিয়ার স্বপ্নযাত্রা। তাদের বিধ্বস্ত করে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন এখন ফ্রান্স। মস্কোর স্বপ্নিল ফাইনালে ক্রোয়াটদের 4-2 গোলে হারিয়ে বিজয় উল্লাসে মাতে এমবাপ্পে পগবারা। রাশিয়ার মস্কো থেকে এসএম ইকবালের রিপোর্ট, ক্যামেরা ছিলেন সেলিম আহমেদ। ভারতের গল্প লিখল ফ্রান্স। দিদিয়ের দেশমের হাত ধরে 2 দশক পর তারা ফিরে পেল বিশ্ব ফুটবলের রাজত্ব। পক্ষান্তরে স্বপ্নের খুব কাছে গিয়েও তা ছোঁয়া হলো না ক্রোয়েশিয়ার। তাতে কি বড় বড় দলগুলোকে পাশ কাটিয়ে তারা যে ফাইনালে জায়গা করে নিয়েছে সেটাই বা কম কিসের? এসএম ইকবাল, সময় সংবাদ, মস্কো, রাশিয়া। বিশ্বকাপের সেরা খেলোয়াড় গোল্ডেন বল জিতেছেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মডরিচ, আর সেরা উদীয়মান ফুটবলার হয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। আর ফাইনাল না খেললেও গোল্ডেন গ্লাভস আর বুট জিতেছেন যথাক্রমে থিবো কর্তোয়া ও হ্যারি কেইন। এছাড়া ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফরাসি মিডফিল্ডার আন্তোয়ান গ্রিজম্যান। এদিকে বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসছে গোটা ফ্রান্স। রাজধানী প্যারিস সহ নানা শহরে আনন্দ র্যালি, আতশবাজি আর পটকা ফুটিয়ে আনন্দের মহোৎসবে মেতে উঠেছেন ফরাসিদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত ফ্রান্স প্রতিনিধি লুৎফর রহমান বাবুর রিপোর্টে। এমন একটা বিজয়ের অপেক্ষায় যেন 1 মাস ধরে অপেক্ষা করছিলেন ফরাসিরা। খেলা শেষ হওয়ার সাথে সাথেই শুরু হয় উদযাপন। বড় রাস্তা থেকে পাড়ার অলিগলি সব স্থানে আতশবাজি, পটকা ফুটিয়ে আর জাতীয় পতাকা গায়ে মুড়িয়ে আলেলু ব্লু বলে চিৎকার করে জয় উদযাপন করেন সমর্থকরা। কৌশল এই মন্ত্র দিয়েই যেন কোচ দিদিয়ের দেশমের ছকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতল ফ্রান্স। আর এই ধারাবাহিকতা ফ্রান্স ফুটবল দল ধরে রাখবে, এমন প্রত্যাশা ফ্রান্স ফুটবল সমর্থকদের। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফর বাবু, সময় সংবাদ। ফ্রান্সবাসীর আনন্দ উৎসব যেন থামছেই না। দিন থেকে শুরু করে রাত, পুরো প্যারিসই হয়ে ওঠে উৎসবের নগরী। প্যারিস থেকে আরো জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। শিল্প, সাহিত্য, প্রেম আর উৎসবের নগরী প্যারিস জুড়ে এখন চলছে নানা উদ্যাপন। আমাদের দল আজ খুবই ভালো খেলেছে। আমরা চাই এর ধারাবাহিকতা বজায় থাকুক, ফ্রান্স দীর্ঘজীবী হোক। 98 সালে যেমন উৎসব হয়েছিল, এবার কিন্তু তার থেকেও বেশি হচ্ছে। আমরা ফ্রান্সকে ভালোবাসি, বিষয়টি সত্যিকার অর্থে আনন্দের। আমরা সবাই এই আনন্দ উদযাপন করছি। আর বাংলাদেশিরাও সঞ্চালিত এসে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্স ফুটবল দলকে। পগবা, গ্রিজম্যানরা একটা কম্বিনেশনের মাধ্যমে যে আজকের খেলাটা উপহার দিয়েছে। যদিও 63% এবং 36% তাদের উভয় দলের মধ্যে একটা সামঞ্জস্য ছিল, কিন্তু দিন শেষে ফ্রান্সে বিজয়ী হয়েছে এবং ফ্রান্সের বিজয়ী হওয়ার কারণে আমরা প্রবাসীরা অত্যন্ত আনন্দিত। খুব খুশি আমি ফ্রান্সের এই বিজয়ে, আমার স্বামী সহ, আমার হাজবেন্ড সহ ফরাসিদের সাথে উদযাপন করার জন্য বাইরে বেরিয়ে এসেছি। সেই 98 সালে যেভাবে বিজয় হয়েছিল, আবার তারা 20 বছর পরে বিজয় ছিনিয়ে এনেছে। আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে এই ফ্রান্স ওয়ার্ল্ড কাপ টিমকে। আর সমর্থকরা প্রত্যাশা করছেন এই জয়যাত্রা যেন অব্যাহত থাকে। ফ্রান্সের প্যারিসের সঞ্চালিত এলাকা থেকে মোহাম্মদ লুৎফর বাবু, সময় সংবাদ। এদিকে আরও একবার বিশ্ব চ্যাম্পিয়নের স্বাদ পাওয়ায় দারুণ উচ্ছ্বসিত এদেশের ফরাসি সমর্থকরা। আর ইতিহাস করতে না পারার আক্ষেপে পড়েছেন ক্রোয়েশিয়ার ভক্তরা। তবে পগবা, গ্রিজম্যানদের সঙ্গে মডরিচ, মানজুকিচদের লড়াই প্রাণ ভরে উপভোগ করেছেন বাংলাদেশের ফুটবল সমর্থকরা।
ফাইনালকে ঘিরে তৈরি হওয়া ফ্রান্সের সমর্থকরা তাতে বেশ উল্লসিত। ফ্রান্স যে একদম নিখুঁত ভাবে ভালো, প্রথম থেকে তারা ভালো খেলছে। আমাদের খুবই ভালো লাগতেছে, ফ্রান্স জিতছে, আমি খুবই আনন্দিত। ভালো খেলেছে ফ্রান্স, আমি ফ্রান্স সাপোর্ট করেছি, জিতেছে এবং মনটাও ভালো। প্রথমবারের মতো ফাইনালে ওঠা মদ্রিচ, রাকিটিচরাও মন জয় করে নিয়েছেন সমর্থকদের। ক্রোয়েশিয়া তারাও খুব ভালো খেলছে, কিন্তু তার তুলনায় ফ্রান্স অনেক ভালো খেলছে। ক্রোয়েশিয়া প্রথমবারে বিশ্বকাপ ফাইনালে উঠে রানার্স আপ হওয়ার জন্য ক্রোয়েশিয়াকে অনেক অভিনন্দন। আমি পার্সোনালি ক্রোয়েশিয়া সাপোর্টার ছিলাম। ক্রোয়েশিয়া অভিজ্ঞতাহীন একটা দল, নতুন অভিজ্ঞতা নিয়ে আসছে, ফাইনাল খেলছে, তারপর ওরা যথেষ্ট ভালো করছে, যথেষ্ট অ্যাটাক করছে। অনেক মন খারাপ লাগছে, কারণ প্রথমবার আসছে যদি ওরা আজকে চ্যাম্পিয়ন হতে সত্যি অনেক আনন্দ পাইতাম। তবে ফাইনালটা হয়েছে ফাইনালের মতোই। দুই দলের খেলা প্রাণ ভরে উপভোগ করেছেন এদেশের দর্শকরা। ফ্রান্সের যদিও আগেও একবার অভিজ্ঞতা আছে বিশ্বকাপ নেবার, কিন্তু ক্রোয়েশিয়া অনেক ভালো খেলছে। আমার ভালো লাগছে, সবকিছু মিলে ভালো ইন্টারেস্টিং হয়েছে। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ফাইনাল শুরুর আগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় রাশিয়া বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠান। এ সময় বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান ফুটবল তারকা রোনালদিনহোর পাশাপাশি লুজকিন স্টেডিয়াম মাতিয়ে রাখেন বিখ্যাত হলিউড অভিনেতা উইল স্মিথ, মার্কিন সঙ্গীত শিল্পী নিকি জ্যাম ও আলবেনিয়ার পপ সঙ্গীত শিল্পী ইরা ইসরাফি। সেই সঙ্গে ছিল নান্দনিক ডিসপ্লে শো। বাংলা সময় আরও থাকছে। অবকাঠামোগত সুবিধা ও পর্যাপ্ত প্রস্তুতির অভাবে এখনও চালু হয়নি বিনিয়োগকারীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস। হজযাত্রার তৃতীয় দিনে সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়ছেন মুসল্লিরা। এই মুহূর্তে আশকোনার হজ ক্যাম্পে আছেন রিপোর্টার হাবিবুল ইসলাম হাবিব। সরাসরি চলে আছি তার কাছে। হাবিব। তামিম, আপনি জানেন যে আজকে কিন্তু হজযাত্রার তৃতীয় দিন। আমি কিছুক্ষণ আগে আশকোনা হজ ক্যাম্পে এসে পৌঁছেছি। তো এখানে আসার পরে তথ্য কেন্দ্রগুলো এবং বাংলাদেশ বিমানের যে এখানে কাউন্টার রয়েছে তাদের কাছ থেকে যে সমস্ত তথ্য পেয়েছি সেগুলো আপনাকে একটু জানিয়ে দিতে চাই। প্রথমে বলে রাখি যে আজকে কিন্তু সারাদিনে মোট 19টি হজ ফ্লাইট রয়েছে। হজযাত্রীরা 19টি ফ্লাইটে করে সৌদি আরবের উদ্দেশ্যে যাবেন। এর মধ্যে বাংলাদেশ বিমানের 3টি ডেডিকেটেড ফ্লাইট বলা হয়, যেটিকে আমরা বলি যে শুধু হজযাত্রীদেরকে নিয়ে যায়। সেই 3টি ফ্লাইট ইতোমধ্যে কিন্তু ছেড়ে চলে গিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে। দিনের বলা যায় যে প্রথম ফ্লাইটটি সেটি হচ্ছে রাত 12টা 25 মিনিটে ছিল, সেটি যথাযথ সময় ছেড়ে গিয়েছে। এরপরে রাত 2টা 35 মিনিটে একটি ফ্লাইট ছিল, সেটি এখানকার বিমান কর্মকর্তারা আমাকে জানিয়েছেন যে ট্রাফিক জ্যামের কারণে, বিমানের ট্রাফিক জ্যামের কারণে মূলত 35 মিনিট বিলম্বে ছেড়েছে সেই বিমানটি। আর এছাড়া আরও যে 2টি ফ্লাইট ইতোমধ্যে চলে গিয়েছে সে দুটি যথাযথ সময়ে গিয়েছে। আর বলে রাখি যে সৌদি এয়ারলাইন্সের কিছুক্ষণ পরে অর্থাৎ 7টা 35 মিনিটে একটি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা। আর রাত 10টা 35-এ একটি ফ্লাইট রয়েছে। সেই 10টা 35-এর যে সমস্ত যাত্রীরা যাবেন তারা কিন্তু মূলত এখন দাঁড়িয়ে রয়েছেন। আপনি দেখলেন আমার সামনে অনেক হজযাত্রীরা তারা এহরামের পোশাক পরিধান করে এহরাম বেঁধে তারা কিন্তু প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা হবেন। আর এখানে হজ ক্যাম্পের কর্মকর্তাদের সাথে কথা বলে জেনেছি যে আজকের দিনের যে পরিমাণ হজযাত্রী যাবেন তাদের ভিসা এবং তাদের পাসপোর্ট সহ তাদের রিপোর্টিং, এই যে হজ ক্যাম্পে এসে 2 দিন আগে বা 1 দিন আগে অনেকে এসে রিপোর্টিং করেন, সেই রিপোর্টিং এর কাজগুলো তারা সম্পন্ন করেছেন। মোটামুটি বলা চলে যে আজকে যে পরিমাণ হজযাত্রী প্রয়োজন 19টি ফ্লাইটের জন্য সব হজযাত্রীরা ইতোমধ্যে এই হজ ক্যাম্পে এসে পৌঁছেছেন। আর আপনি দেখছেন যে আমার সামনে কিন্তু যারা আগামী 2-3 দিন পরে যাবেন সেই সমস্ত হজযাত্রীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা এসে অবস্থান করছেন, নারী পুরুষ সহ। যারা এখনো এই আমার সামনে যারা দেখছেন নারী পুরুষ, তারা তাদের স্বজনদের সাথে হয়তো হজযাত্রার আগে তারা কুশল বিনিময় করে নিচ্ছেন, তাদের সাথে একটু মত বিনিময় করে মনটা একটু উচ্ছ্বসিত রাখার চেষ্টা করছেন, যেহেতু দীর্ঘ মাসখানিকের জন্য তারা বাংলাদেশ ছাড়বেন। তো আরেকটি বিষয় বলে রাখি যে মোটামুটি হজের যে আনুষ্ঠানিকতা সেটির যে চূড়ান্ত চিত্র সেটি কিন্তু এই হজ ক্যাম্পে আমরা লক্ষ্য করছি। সবার মধ্যে একটি ভাব গাম্ভীর্য পরিবেশে হজ যাত্রীরা এখানে মুসল্লিরা অবস্থান করছেন। আর ভোগান্তির বিষয়টি ছোট করে বলে রাখি যে এবার হজ যাত্রায় তেমন কোনো ভোগান্তির কথা এখনো পর্যন্ত আমরা পাইনি। এই তৃতীয় দিনে এসেও সে ভোগান্তির চিত্র আমরা দেখি নাই। তো মোটামুটি হজ যাত্রার সার্বিক চিত্র এমনটাই ছিল আশকোনা হজ ক্যাম্প থেকে। তামিম।
নওগাঁর মহদেবপুরে আত্রাই নদীর ভয়াবহ ভাঙনে বন্যা আতঙ্কে রয়েছে প্রায় 200 গ্রামের লক্ষাধিক মানুষ। বাঁধের ভাঙন ঠেকাতে স্থায়ীভাবে বালির বস্তা ফেলার পাশাপাশি বাঁশ বসানো হলেও কোনো কাজ হচ্ছে না। জনপ্রতিনিধিরা বলছেন, বাঁধ রক্ষায় টেকসই পদক্ষেপ নেওয়া না হলে ভয়াবহ বন্যার কবলে পড়বে এলাকার মানুষ। আর পানি উন্নয়ন বোর্ড জানায়, অর্থ বরাদ্দ না থাকায় কোনো কাজ করা যাচ্ছে না। নওগাঁ প্রতিনিধি এমআর রকির রিপোর্ট। নওগাঁর মহদেবপুর উপজেলার নূরপুর এলাকায় আত্রাই নদীর অব্যাহত ভাঙনে বন্যাতঙ্কে আছে প্রায় 200 গ্রামের লক্ষাধিক মানুষ। পানির তোরে গত কয়েক মাস ধরে নদীরক্ষা বাঁধের কোল ঘেঁষে দীর্ঘ প্রায় 1 কিলোমিটার মাটি ধসে গেছে। বাঁশ বসিয়ে ও বালির বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে এলাকাবাসী, কিন্তু নদীর প্রবল স্রোতের তোরে প্রতিরোধ কোনো কাজে আসছে না। প্রতিদিনই বাঁধ সংলগ্ন মাটি ধসে পড়ছে নদীতে। অব্যাহত ভাঙনে নদীরক্ষার মূল বাঁধ এখন হুমকির মুখে। এ অবস্থায় নদী ভাঙন ঠেকাতে টেকসই পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। 2-2.5 ফিটের মধ্যে যদি যায় তাহলে বাঁধটা গোটাই ভাঙে যাবে। ভাঙে যদি যায় তাহলে আমাদের এলাকার কৃষকের অনেক আবাদি জমি আছে, ফসল আছে, এগুলো নষ্ট হয়ে যেতে পারে। নদী ভাঙে গেলে আমাদের খাওয়া কোথায় পাবো, কাজকর্ম কোথায় করবো, আমরা কি করে খাবো? বাঁধ রক্ষায় যথাযথ পদক্ষেপ নিতে বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ জনপ্রতিনিধিদের। 10টি ইউনিয়নের মধ্যে 7টি ইউনিয়নের মাঝখান দিয়ে নদী প্রবাহিত হচ্ছে। ফলে 7টি ইউনিয়নের যে বিশ্ববাঁধ, এই বিশ্ববাঁধে 5 লক্ষ টাকা বছরে মেরামত, এটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক। পানি উন্নয়ন বোর্ড থেকে তারা আসছিল, কথা দিছিল, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তো যখন প্রায় শেষ প্রান্তে চলে আসছে বাঁধের কাছাকাছি, তখন বাধ্য হয়ে আমরা যেহেতু জনপ্রতিনিধি, এখন আমাদেরকে জনস্বার্থে এই কাজগুলো করতে হয়। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, আত্রাই নদীর বাঁধ রক্ষা ও টেকসই পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বরাদ্দের চাহিদাপত্র দেওয়া হয়েছে। যেহেতু ভাঙনটা স্থানীয় পর্যায়ে রক্ষা করা সম্ভব না, আমরা পানি উন্নয়ন বোর্ডের এক্সিন মহোদয়কে দেখিয়েছি এবং অনুরোধ করেছি যত দ্রুত সম্ভব এটা সংস্কার করার জন্য, এবং এটা জেলা প্রশাসক স্যারের মাধ্যমে অলরেডি মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। পরবর্তী কার্যক্রম বলতে ওখানে যে জিও ব্যাগ আমরা ফেলবো 175 কেজি, সেটার বিষয়ে আমরা আমাদের হায়ার অফিসারের সাথে কথা বলে এটা আমরা এই ধরনের একটা নির্দেশনা পেয়েছি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে নওগাঁর আত্রাই নদীর ঝুঁকিপূর্ণ 25 কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণে 166 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। এদিকে পদ্মা নদীর স্রোতে শরীয়তপুরে আবারও ভাঙন দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্তরা জানান, নড়িয়া উপজেলার বাঁশতলা, চণ্ডীপুর ও ঈশ্বরকাছি গ্রামের বাড়িঘর, ফসলের জমি নদীভাবে বিলীন হয়ে গেছে। নতুন করে ভাঙন দেখা দেয় আতঙ্কে রয়েছে নদী পাড়ের মানুষ। গত 1 মাসে জাজিরা ও নড়িয়া উপজেলার 5টি ইউনিয়নের 7 শতাধিক পরিবার নদী ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হয়েছে। ঘর নিয়ে হাতাই না, গাছ গাছে কাটতে হাতাই না, আমরা কই যাই, কই থাকুম, আমার কোনো জায়গা জমি নাই, আমার যেটুকু আসলে সম্পদ এটুকু নদীতে লয়ে গেল গা। সরকার আমাদের দেখতেছে না কিভাবে আমরা ঘর দিয়ে সরাবো। দেখেন বিল্ডিং, দেখেন গাছ, এই যে একটা ঘর আছে এটা নিমু, তা অর্থ নাই, লোক নাই। মাঝখানে 2 দিন নদী ভাঙাটা একটু রোধ ছিল, তো এখন আবার আমার আত্মীয় স্বজনের বাড়িগুলো ভেঙে যেতেছে, সবার সাথে সবার সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতেছে। আমার ঘর দরজা সবই গেছে, কিছুই নাই, তখন আমার জীবনটা লইয়া ওই একখানে যাইয়া পানা লইছে। টাঙ্গাইলে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। গতকাল সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকুমার সরকারের নেতৃত্বে সদর উপজেলার করটিয়া হাটে অভিযান চালানো হয়। এ সময় সরকারি জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। পরে উচ্ছেদ করা প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের সাব লাইসেন্সের মাধ্যমে দোকানঘর নির্মাণের পদক্ষেপ নেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। বাংলা সময়ে আরো থাকছে। চট্টগ্রামে বাড়ির পানির ট্যাঙ্ক থেকে মা সহ 60 মেয়ে লাশ উদ্ধার। জমি দখলকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, অভিযোগ স্বজনদের, তদন্তে পুলিশ। চিকিৎসক সহ নানা সংকটে অনেকটা ধুঁকে ধুঁকে চলছে চট্টগ্রামের জেনারেল হাসপাতাল। 117 বছরের পুরাতন সরকারি হাসপাতালটি 6 বছর আগে 100 থেকে 250 শয্যায় উন্নতি হলেও জনবল বাড়েনি একজনও। এমনকি 8টি বিশেষায়িত ওয়ার্ডে 32 জন চিকিৎসকের প্রয়োজন হলেও একজন চিকিৎসকও নেই।
হাতে গোনা কয়েকজন কনসালটেন্ট এবং ধার করা চিকিৎসক নিয়ে অনেকটা জোড়াতালি দিয়ে চিকিৎসা সেবা চালু রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। জেনারেল হাসপাতাল নিয়ে কমলদের দুপর্বের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরা ছিলেন সাখাওয়াত টিপু। বৃহত্তর চট্টগ্রামের মানুষের চিকিৎসা সেবার সুবিধার্থে 1901 সালে প্রতিষ্ঠা হয় চট্টগ্রাম জেনারেল হাসপাতাল। প্রথম পর্যায়ে হাসপাতালটি 50 শয্যার হলেও পরবর্তীতে 100 শয্যায় উন্নীত করা হয়। 2012 সালে এটিকে 250 শয্যায় উন্নীত করা হলো, বাড়ানো হয়নি কোনো জনবল। এমনিতে এই হাসপাতালে প্রতিদিন করে 200-র বেশি রোগী ভর্তি থাকে। এছাড়া মেডিসিন, সার্জারি, হৃদরোগ, গাইনি, অর্থোপেডিক্স, চক্ষু, নাক, কান, গলা এবং শিশু বিভাগের মতো 8টি গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে। চতুর্থ শ্রেণীর কর্মচারীর ভিতরে আমার এখানে পদ আছে মাত্র 12টা। সেখানে আমাদের এই এত বড় হসপিটাল আউটডোর ইনডোর সবকিছু চালাতে আমার মোটামুটি প্রায় 50 জনের মতো প্রয়োজন। আন্দোলন সংগ্রাম করার পরও কিন্তু আমরা ডাক্তার সংকটের এখনো আমরা ভুগছি। বর্তমান সরকার যদি ডাক্তার দিয়ে যদি একটু সহযোগিতা করতো তাহলে আমরা এটা একটা আধুনিক হাসপাতাল হিসেবে গড়ে উঠতে বলে আমি মনে করি। ওয়ার্ড ছাড়াও প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত অন্তত 1200 রোগী আউটডোরে চিকিৎসা নিতে আসেন। পর্যাপ্ত চিকিৎসক না থাকায় রোগীদের যেমন ভোগান্তিতে পড়তে হয়, তেমনি রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে নার্সদেরও। পরে 2 ঘন্টা হয়েছে সিরিয়াল নাম্বার নিতে, এখন নাম্বার নিয়ে তারপরে এখানে আসলাম। সিস্টারদের পরিমাণটা একটু যদি বেড়ে যায়, ডক্টরের পরিমাণটা বেড়ে যায়, 4th ক্লাসের যদি একটু বেড়ে যায়, তাহলে আমরা আরো একটু ভালোভাবে সেবাটা দিতে পারবো। মূলত হাতে গোনা কয়েকজন কনসালটেন্ট দিয়েই হাসপাতালের চিকিৎসা সেবা চালু রাখা হয়েছে। আউটডোর ও জরুরি বিভাগে চিকিৎসক রয়েছে মাত্র 11 জন। সকল ধরনের ডিপার্টমেন্টে প্রচুর চিকিৎসক থেকে শুরু করে সকল ধরনের স্টাফের সংকট আছে। ক্রাইসিস মোমেন্টগুলো কাটানোর জন্য বিভিন্ন জায়গা থেকে আমাদের স্টাফ অথবা ডাক্তারদেরকে বলতে গেলে ধার করে আনা হয়। জনবল বাড়লে না রোগীটা আরো সেবা দেওয়া যেত। মনে আমাদের 60, 70, 100 রোগী আসতেছে, আমি 40-50 জন দিচ্ছি, এরপরে তো সময় থাকে না আমাদের। 10 একর জায়গার উপর হাসপাতালটি প্রতিষ্ঠা হলো, নিরাপত্তার জন্য কোনো প্রহরীর ব্যবস্থা নেই। হাসপাতাল পরিষ্কার সহ আনুষঙ্গিক কাজে 50 জনের বেশি কর্মচারীর প্রয়োজন থাকলেও রয়েছে মাত্র 12 জন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জয়পুরহাটে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিনই হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত 7 দিনে জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত হয়ে নারী, পুরুষ ও শিশু সহ 2 শতাধিক রোগী ভর্তি হন। অন্যদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ অন্যান্য হাসপাতালগুলোতেও বেড়েছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। এ অবস্থায় বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। চিকিৎসকরা বলছেন, প্রচণ্ড রোদে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। বিনিয়োগকারীদের এক কেন্দ্র থেকে সব সেবা দিতে চলতি জুলাই মাসে ওয়ান স্টপ সার্ভিস চালুর কথা থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না। সেবাদানকারী সংস্থাগুলোর প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধার অভাব এবং পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় এ সেবা চালু করতে আরও সময় লাগবে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। ব্যবসায়ীরা বলছেন, বিনিয়োগ আকর্ষণ ও ব্যবসার খরচ কমাতে হলে ওয়ান স্টপ সার্ভিস চালুর বিকল্প নেই। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউরে। বর্তমানে গ্যাস, বিদ্যুৎ সংযোগ, ট্রেড লাইসেন্স ও ভবন নির্মাণের অনুমতি সহ বিনিয়োগের প্রয়োজনীয় সব দাপ্তরিক কাজ সারতে ছুটতে হয় বিভিন্ন দপ্তরে। তাই বিনিয়োগ আকর্ষণে এক জায়গা থেকে সব সেবা নিশ্চিত করতে গেল ফেব্রুয়ারিতে ওয়ান স্টপ সার্ভিস অ্যান্ড ওএসএস পাশ করে সরকার। এটি কার্যকরে ইতিমধ্যে প্রণয়ন করা হয়েছে বিধি। এটি ধারাবাহিকতায় চলতি মাসেই পরীক্ষামূলকভাবে অনলাইনে 16টি সেবা চালুর ঘোষণা ছিল বিডার। তবে সেবাদানকারী সংস্থাগুলো প্রস্তুত না থাকায় পিছিয়ে গেল এই উদ্যোগ। সেবাদানকারী প্রতিষ্ঠানের পর্যায়ে পর্যাপ্ত ফ্যাসিলিটি ইনফ্রাস্ট্রাকচার না থাকাতে বিলম্ব হচ্ছে। ইনিশিয়ালি ঢাকা এবং চট্টগ্রামে আগামী 3 মাসের মধ্যেই যেটা আমরা ওয়ান স্টপ সার্ভিসটা ইন্ট্রোডিউস করতে পারবো। ওএসএস চালু হলে নতুন শিল্প স্থাপন এবং বিনিয়োগের দরকারি সব সেবার জন্য অনলাইনে আবেদন, অনুমোদন ও ছাড়পত্র পাবেন বিনিয়োগকারীরা। এজন্য বেঁধে দেওয়া হবে নির্দিষ্ট সময়। সর্বোচ্চ সেবাদানকারী প্রতিষ্ঠান ও কর্মকর্তাকে পুরস্কার দেওয়ার বিধানও রাখা হয়েছে। অন্যদিকে যথাসময়ে সেবা না দিলে জবাবদিহি করতে হবে সংশ্লিষ্টদের। ফিজিক্যালি আমাদের অফিসে আসার কোনো দরকার নেই। কম্পিউটারে আমাদের পোর্টালে গিয়ে সেখান থেকে আপনারা আবেদন করবে এবং বলা আছে যদি কোনো রকম প্রতিবন্ধকতা হয় সংশ্লিষ্ট যারা আছে তারা এটার জন্য রেসপন্সিবল হবেন। কিছুদিনের মধ্যেই বিভিন্ন ডিপার্টমেন্টগুলো অ্যাসেস করে আমরা যারা সর্বোচ্চ সন্তোষজনক সেবা দিবেন তাদের জন্য আমরা একটা রিওয়ার্ডের ব্যবস্থা করব। ব্যবসায়ীরা বলছেন, ব্যবসা করার খরচ কমাতে হলে ওয়ান স্টপ সেবা অপরিহার্য। এই কার্যক্রম সফল করতে দরকার সব সংস্থার সমন্বিত উদ্যোগ। বিডার ওয়ান স্টপ সেলকে কার্যকর করতে হলে অন্যান্য সংস্থায় যারা আছেন সকলের সার্বিক প্রচেষ্টা এবং বিডার আভ্যন্তরীণ সক্ষমতা
এফিসিয়েন্সি সব কিছু মিলে ইমপ্লিমেন্টেড হবে এবং ওনার একটা টার্গেট করতে হবে যে কতদিনের মধ্যে কোন কাজটা শেষ করবেন। পরীক্ষামূলকভাবে ঢাকা ও চট্টগ্রামে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে। পর্যায়ক্রমে সব বিভাগ সহ উপজেলা পর্যায়েও চালু করা হবে এই সেবা। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। ফলন ভালো হলেও চাহিদা অনুযায়ী ক্রেতা না থাকায় উপযুক্ত দাম পাচ্ছেন না চাঁপাইনবাবগঞ্জের আম ব্যবসায়ীরা। এতে ক্ষতির মুখে পড়ে অনেকেই পুঁজি হারিয়েছেন। দেশের বিভিন্ন জায়গায় নতুন নতুন বাগান বৃদ্ধির ফলে উৎপাদন বাড়লেও সে অনুযায়ী বাজারের পরিধি না বাড়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এছাড়া বিভিন্ন ছুটিতে কুরিয়ার সার্ভিস বন্ধ থাকায় ক্ষতির পরিমাণ আরও বেড়েছে। মোহাম্মদ আল মাহবুবের রিপোর্ট। এবছর মুকুল বেশ ভালো হলেও কয়েক দফা ঝড় বৃষ্টির কারণে বেশ ক্ষতিগ্রস্ত হয় চাঁপাইনবাবগঞ্জের আমবাগানগুলো। তারপরও উৎপাদন খুব একটা কম হয়নি। তবে মৌসুমের শুরুতে প্রচন্ড তাপদাহের কারণে আশেপাশের সব জায়গায় একসাথে আম পেকে যাওয়ায় সে আম বাজারে এনে ঠিকমতো বিক্রি করতে পারেননি ব্যবসায়ীরা। এছাড়াও মৌসুমের শুরুতে রোজা ও ঈদের সময় বেশ কিছুদিন কুরিয়ার বন্ধ থাকায় আরো ধস নামে আম বাজারে। ক্রেতা না থাকায় নামমাত্র দামে আম বিক্রি করে পুঁজি হারিয়েছেন অনেকে। সবাই অবস্থায় খুবই খারাপ, মানে যে দামের জন্য আমরা আম বিক্রি করতে পারছি না, পেকে গেছে সব, ওই কারণে তাড়াহুড়া করে সব বিক্রি করে দিয়েছি। 400 টাকা মন আম পেয়েছি আর 1000 টাকা মন খরচই করেছি আর পিছনে। অন্যদিকে ঢাকা সহ সারা দেশে আমে কেমিক্যাল মিশানো নিয়ে অপপ্রচার ও অন্যান্য জেলার আম চাপাইয়ের আম হিসেবে বিক্রি হওয়ায় আরো ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি জেলার আম ব্যবসায়ীদের। আমরা কি যদি বলে যে আমে রোগ বৃদ্ধি হবে, তাহলে আমার আম খাওয়ার কি দরকার আছে? আম খাওয়ার মুখ ঘুরিয়ে লেছে মানুষ। অন্য ডিস্ট্রিক্টের আমকে বলে এটা চাপাইয়ের আম, আমাদেরকে মন করা 200-300 টাকা লসে মাল বিক্রি করতে হচ্ছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে জেলার আমকে ব্র্যান্ডিং করার দাবি জানিয়েছেন এই ব্যবসায়ী নেতা। ব্র্যান্ডিং না থাকার কারণে অন্যান্য অঞ্চল কানসার্টের আম বলে হয়তো বিক্রি করছে এবং সেখানে মূল্যটা কম নিচ্ছে, বিধায় আমরা মূল্য পাচ্ছি না। দেশের অন্যান্য জেলা সহ সার্বিকভাবে আম উৎপাদন বেড়েছে উল্লেখ করে সরকারকে বিদেশে বাজার সৃষ্টির পাশাপাশি আম কেন্দ্রিক শিল্প কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়ার দাবি এই ব্যবসায়ী নেতার। আম চাষি এবং আম ব্যবসায়ীদেরকে রক্ষা করার জন্য আমাদের আম রপ্তানি এবং রপ্তানির পাশাপাশি অনেকগুলো শিল্প কারখানা করা যায়, সেই দিকে সরকারকে মনোযোগ দিতে হবে। ম্যাঙ্গো প্রডিউসার অ্যাসোসিয়েশনের হিসেব মতে জেলায় প্রতি বছর 12 থেকে 1300 কোটি টাকার আম বেচা কেনা হয়। এবছর ক্ষতির পরিমাণ 600 কোটি ছাড়িয়ে যাবে। মোহাম্মদ আল মাহবুব, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। কুষ্টিয়ায় গুলিতে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। এ ঘটনায় 3 পুলিশ সদস্য আহত হন। রোববার রাতে শহরের হরিপুর সেতু এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ওই এলাকায় মাদকের বেচা কেনা হচ্ছে এমন খবরে সেখানে অভিযানে যায় তারা। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে মাদক ব্যবসায়ীরা। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে শহর আলী নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 11টি মাদক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্দুক ও 600 পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। চট্টগ্রামে বাড়ির পানির ট্যাঙ্ক থেকে মা সহ ষাটোর্ধ্ব মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে নগরীর রামবাগান এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায় 4তলা বাড়ির একটি ফ্ল্যাটে বসবাস করতেন 97 বছর বয়সী মনোয়ারা বেগম ও তার মেয়ে সাবেক ব্যাংক কর্মকর্তা মেহরুন্নেসা। সকালে ঘরে কাউকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন বাড়ির দারোয়ান। ঘরের ভেতর আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ হয় তার। এক পর্যায়ে রিজার্ভ ট্যাঙ্কে দুজনের লাশ দেখতে পান তিনি। পরে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলের মর্গে পাঠায়। স্বজনদের অভিযোগ 1 বছর ধরে এলাকার প্রভাবশালী মহল নির্মাণাধীন বাড়ি ও জমি দখলের হুমকি দিয়ে আসছিল। এর জেরে তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা তাদের। এদিকে জোড়া খুনের প্রাথমিক তদন্তে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। ফোন করছে আমাদের দোকানের ছেলেটা, তো আমি আসছি। আমি এখনো ঢুকিও নাই বাসায়, আমি নিচেই দাঁড়াচ্ছিলাম। মেয়ে ছেলে সব দেশের বাইরে, কেউ নেই, শুধু মা মেয়েই থাকে। আমার ধারণা হয়তো জায়গাটা খাওয়ার জন্য চিন্তা করতেছে, কারণ ওই দুজন ছাড়া আর কেউ নাই। একজনের গলায় একটা গামছা পেঁচানো ছিল, শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে, এবং আরেকজনের যে মেয়ে তার মাথার পিছনে
ডান পাশে ইনজুরি আছে। মা এবং এই সন্তান ছাড়া, কন্যা সন্তান ছাড়া আর কেউ বাসা থাকে না। তা কালকে নাকি পার্শ্ববর্তী লোকজন বলেছে 11টার সময় নাকি তারা টিভি দেখেছে। তো আজকে আমাদেরকে 11টার সময় ইনফর্ম করেছে, আমরা পুলিশ এসে এটা পানির, হ্যাঁ আমাদের ধারণা এটা হত্যাকাণ্ড, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড, আমরা তদন্তক্রমে বের করেছি। ময়মনসিংহে বাস চাপায় এক শ্রমিক নিহতের ঘটনায় এনা পরিবহনের একটি বাস পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী। গতকাল দুপুরে ঢাকা ময়মনসিংহ সড়কে ভালুকার মল্লিকবাড়ি মোড় এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, গতকাল দুপুরের দিকে রাস্তা পার হচ্ছিলেন প্রভিটা ফিড মিলের এক শ্রমিক। এ সময় ময়মনসিংহগামী এনা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই শ্রমিক। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এক পর্যায়ে এনা পরিবহনের অপর একটি গাড়িতে আগুন দেয় তারা। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি জব্দ করেছে ভালুকা থানা পুলিশ। কক্সবাজারে প্রতিপক্ষের হামলার পর নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে চকরিয়ার খুঁটাখালী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মাছের ঘেরের মালিকানা নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে গত শুক্রবার রাতে এক পক্ষের লোকজন বিরোধপূর্ণ ঘেরে হামলা চালায়। এ ঘটনায় ঘেরে অবস্থানকারী 5 থেকে 6 জন শ্রমিক আহত হন। এ সময় সৈয়দুল করিম নামে এক শ্রমিক নিখোঁজ হন। সবশেষ রোববার দুপুরে তার লাশ পাশের একটি ডোবায় ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠায়। 6 দফা দাবিতে মানববন্ধন করেছেন দিনাজপুরে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীরা মাস্টার ডিগ্রি চালুর ল্যাব ও শিক্ষক সংকট সমাধান সহ 6 দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান। আগামী 7 দিনের মধ্যে দাবি পূরণ না হলে ক্লাস বর্জনের ঘোষণা দেন তারা। দেশে সড়ক দুর্ঘটনা কমাতে একটি বাজেটের প্রয়োজন বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চায়ের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। গতকাল সন্ধ্যায় মৌলভীবাজারে পিটিআই অডিটোরিয়ামে সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, দীর্ঘদিন পর দুর্ঘটনা রোধে প্রধানমন্ত্রী 6টি বিষয় পয়েন্ট আউট করেছেন। এগুলো বাস্তবায়িত হলে দেশে সড়ক দুর্ঘটনা অনেকটা কমে আসবে। দুর্ঘটনা কমানোর জন্য আমাদের ন্যাশনাল জাতীয় বাজেটের মধ্যে কিন্তু কোনো বাজেট কিন্তু প্রণয়ন করা হয়। ধন্যবাদ জ্ঞাপন করছে আমাদের প্রাইম মিনিস্টারকে, যে অনেক দিন পরে হলে উনি 6টা পয়েন্ট আউট করেছেন, যেটি করার জন্য নির্দেশনা দিয়েছেন। সেখানে চালকদের প্রশিক্ষণের বিষয়টি আছে, পথচারীরা যেন জেব্রা ক্রসিং এগুলো যেন ব্যবহার করে। বিপদগামী মেয়েদের সামাজিক ও নৈতিক মূল্যবোধ জাগাতে বগুড়ায় প্রতিষ্ঠিত হয়েছে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র। 100 নারীর জন্য তৈরি করা আবাসিক এই প্রতিষ্ঠানে গত 4 বছর ধরে রয়েছে মাত্র 16 জন কিশোরী। রাজশাহী ও রংপুর বিভাগে 16 জেলার জন্য একমাত্র এই পুনর্বাসন কেন্দ্রে অবকাঠামো ও জনবল সবকিছু ঠিকঠাক থাকলেও নেই সংশোধন হতে আসা নিবাসীরা। উন্নয়ন কর্মীদের মতে পরিচালনা ত্রুটির কারণে কল্যাণমুখী হচ্ছে না এই নিবাসটি। আর এর ব্যবস্থাপক বলছেন, কেন্দ্রের প্রচার না থাকায় নিবাসী পাচ্ছেন না তারা। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন রবিউল ইসলাম। স্বপ্নটা পূরণ হবে এটা বলেছিল, তো আমি সত্যি ভেবেছিলাম যে মনে হয় আমার স্বপ্নটা পূরণ করবে। আমাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, দেওয়ার পর আমি আর জানি না, পর ভিতরে যখন জ্ঞান ফিরে 2-3 দিন পর জ্ঞান ফিরে, তখন আমি শুনি যে আমাকে এখানে বিক্রি করে দেওয়া হয়েছে টাঙ্গাইলে। 4 বছরের অধিক সময় ধরে বগুড়া সদরের বারোপুর সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে থাকা কিশোরীটি তার জীবনের ভুলের কথা তুলে ধরে বাড়ি ফিরে যেতে চান। এখানে যে প্রশিক্ষণ নিয়েছেন তাকে কাজে লাগিয়ে বাকি জীবন এগিয়ে যেতে চান, কিন্তু কেউ নিচ্ছেন না তাকে, কাজের ব্যবস্থাও হচ্ছে না তার। শুধু রজনী নন, অনেকে 8 থেকে 12 বছর ধরে বন্দি দশা কাটাচ্ছেন এখানে। আমি কিছু কিছু সেলাই পারি, ওটাও আমি করে খাইতে পারবো, কিন্তু আমার ফ্যামিলির কাছে আমার একটাই রিকোয়েস্ট, যাতে যেন আমাকে এখান থেকে নিয়ে যায়। উন্নয়ন কর্মীদের মতে বন্দি রাখার ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসে যুগোপযোগী প্রশিক্ষণ সহ অন্যান্য কর্মকাণ্ড পরিচালনা করলে এটিকে আরো মানবিক এবং কর্মমুখী করে গড়ে তোলা সম্ভব। 18 বছর যারা মেয়েরা, তাদের জন্য এই সুযোগটা আমাদের পুরোপুরি কাজে লাগাইতে পারলে আমাদের অনেক উপকার হবে, মেয়েদের উপকৃত হবে। আমরা ঠিক মতো তাদেরকে সিলেকশন করছি না, তাদেরকে ঠিক মতো ওখানে যাতায়াতের ব্যবস্থা করে দিতে পারছি না।
নিবাসী না পাওয়ার কারণ হিসেবে পুনর্বাসন কেন্দ্র নিয়ে প্রচারণার অভাবকে দায়ী করলেন কেন্দ্রের ম্যানেজার। আর দীর্ঘদিন কেন্দ্রে থাকা নিবাসীদের পরিবার গ্রহণ না করার কথা জানালেন তিনি। অনেকের বাবা মা নিতে আগ্রহী না, আমরা চেষ্টা করি যে তাদেরকে প্রথমে পরিবার, না হলে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে তাদেরকে চাকরির মাধ্যমে পুনর্বাসন করা। 2003 সালে জেলা সদরের বারোপুরে 1.5 একর জমির উপর প্রায় 2 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় পুনর্বাসন কেন্দ্রটি। বর্তমানে কেন্দ্রে 1 জন কর্মকর্তা, 3 জন প্রশিক্ষক সহ 10 জন স্টাফ রয়েছে। এ কেন্দ্রে প্রতি মাসে সরকারের ব্যয় হচ্ছে প্রায় 3 লাখ টাকা। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চিকিৎসক সহ নানা সংকটে চট্টগ্রামে জেনারেল হাসপাতাল, শয্যা বাড়লেও বাড়েনি জনবল। 8টি বিশেষায়িত ওয়ার্ডে নেই কোনো ডাক্তার। নওগাঁর মহদেবপুরে আত্রাই নদীর ভয়াবহ ভাঙনে বন্যা আতঙ্ক, হুমকির মুখে লক্ষাধিক মানুষ। পদ্মার তীব্র স্রোতে শরীয়তপুরে আবারও ভাঙন। এবং ফলন ভালো হলেও ক্রেতা না থাকায় দাম পাচ্ছে না চাঁপাইনবাবগঞ্জের আম ব্যবসায়ীরা। ক্ষতির পরিমাণ 600 কোটি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা, বিদেশে বাজার সৃষ্টির পরামর্শ। এই ছিল বাংলার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইল পেতে SMS করুন *BA লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।